তিন বন্ধু গ্রামের কাঁচা রাস্তা ধরে হেঁটে চলেছে। তারা সকলেই পেশায় ক্ষেত মজুর। সবে ধান কাটার কাজ শেষ করেছে তারা। সেই কাজের পরে শুরু হয়েছে বর্ষার মরশুম। আকাশ ভরে উঠেছে বাদলের ছোঁয়ায়। এই গ্রাম থেকেই অনেক দূরে বসেছে একটি জমজমাট মেলা। সেই খবর পেয়ে তাদের ছেলেমেয়েরা আবদার করেছে মেলা থেকে যেন খেলনা আর কিছু ছোটোখাটো জিনিসপত্র নিয়ে আসা হয়। সন্তানদের সেই আবদার পূরণ করতেই তারা রওনা দিয়েছে মেলার উদ্দেশ্যে। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎই শুরু হলো মুষলধারে বৃষ্টি। আরে বিভা, সঞ্জয়, এ যে দেখছি মুষলধারে বৃষ্টি নেমে গেছে। এখন বল তো কি করা যায়? এইভাবে ভিজতে থাকলে তো শরীরটা একেবারে ঠান্ডায় জমে যাবে। হ্যাঁ রে মাধব, ঠিকই বলেছিস। চল দেখি সামনে কোথাও একটু আশ্রয় নেওয়ার মতো জায়গা পাওয়া যায় কিনা। তারা তিনজনে দ্রুত পা চালাচ্ছে। মাথার ওপর টুপটাপ করে বৃষ্টি পড়ছে, আর চারপাশে বইছে ঠান্ডা বাতাস। ভিজে পথের উপর টিপ টিপ শব্দ তুলে এগিয়ে চলেছে তারা। কয়েক পা যাওয়ার পর হঠাৎ চোখে পড়ল একটা ছোট চায়ের দোকান। তিন বন্ধু দৌড়ে গিয়ে আশ্রয় নিল সেই ছোট্ট চায়ের দোকানে। মাথা থেকে ঝরছে বৃষ্টির জল, গা ঘেঁষে বইছে ঠান্ডা হাওয়া। তবু দোকানের ছাউনির নিচে দাঁড়াতেই যেন একটু স্বস্তি পেল ওরা। বিভাস আর সঞ্জয় গিয়ে বসলো বাঁ পাশে রাখা কাঠের পুরনো বেঞ্চটায়। মাধবও গিয়ে বসলো ঠিক তাদের পাশে। ভেজা জামা কাপড় থেকে টপ টপ করে জল পড়ছে। দোকানের এক কোণে সাদা ধোঁয়া ছাড়ছে একটা গরম কেটলি। তার পাশেই দাঁড়িয়ে এক বৃদ্ধ চাওয়ালা, মুখে একরাশ শান্ত হাসি। এগো বাপু, তোমাদের তো আগে দেখিনি এই গ্রামে। কোথায় যাচ্ছ তোমরা? কাকা, আমরা পাশের গ্রাম থেকে মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম গো, কিন্তু মাঝপথেই শুরু হয়ে গেল এই মুষলধারে বৃষ্টি। তাই আপনার দোকানটা চোখে পড়তেই এখানে এসে দাঁড়ালাম। বেশ ভালো করেছ। তোমাদের জন্য গরম গরম চা দেব? হ্যাঁ কাকু, আর গরম গরম 3 কাপ চা দাও দেখি। দেখি ততক্ষণে বৃষ্টি ছাড়ে কিনা। আচ্ছা ঠিক আছে বাপু। বৃদ্ধ চাওয়ালা গরম কেটলি থেকে ধোঁয়া ওঠা 3 কাপ চা তাদের হাতে তুলে দিল। ভেজা জামা কাপড় পরা আর ক্লান্ত শরীরে যেন একটু প্রশান্তি পেল সেই গরম চায়ের উষ্ণতায়। তারা তিনজন বেঞ্চে বসে চায়ের কাপ হাতে নিয়ে গল্পে মেতে উঠল। কথার ফাঁকে ফাঁকে কখন যে শরীর গরম হয়ে উঠল, মন হালকা হয়ে গেল, তা বুঝে ওঠার আগেই বৃষ্টি একেবারেই থেমে গেল। বিভাস চারপাশে তাকিয়ে বলল, আরে দেখ, বৃষ্টি যে একেবারে থেমে গেছে। নে এবার রওনা দেওয়া যাক। কাকা, হ্যাঁ আজি গো, ভালো থাকবেন। বৃদ্ধ চাওয়ালা কথাটি শুনে একটু মুচকি হাসি দিয়ে মাথা নাড়ল। বৃষ্টি এখন আর নেই। মাধব, বিভাস, সঞ্জয় দোকানটি থেকে বেরিয়ে আবারও গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করল মেলার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে তারা সকলেই মেলায় পৌঁছে গেল। ছোটোখাটো হলেও মেলায় বেশ ভালোই খেলনা আর খাবারের দোকান বসেছে। খাবারের দোকানে বসেছে জিলিপি, মিষ্টি, মিঠাই। বাচ্চাদের খেলনা আছে ঠিকই, তবে বড় মেলার মতো নাগরদোলা এসব নেই। তবুও যেন মন জুড়িয়ে যাচ্ছে মেলাটার দিকে তাকিয়ে। তিনজনই ঘুরে ঘুরে মেলা দেখতে লাগলো। দেখতে দেখতে তাদের চোখ গিয়ে পড়ল ভোলানাথের তেলে ভাজার দোকান। সেই দোকান থেকে মো মো করে তেলে ভাজার গন্ধ আসছে। ঠিক তখনই বিভাস বলে উঠল, আরে দেখ না, কি সুন্দর মাংসের চপের গন্ধ ভেসে আসছে বাতাসে। কতদিন হলো খাইনি। গ্রামে তো এসব দোকান করতে দেয় না বললেই চলে। চল না, একটু খেয়ে আসি। আরে চল চল। এই বলেই তারা তিনজন মিলে তেলে ভাজার দোকানে গিয়ে বসল। দোকানে বসে হরিনাথ গরম গরম তেলে মাংসের টুকরোগুলো ছাড়ছে। তার বয়স আনুমানিক 50 কি 55 হবে। দোকানটি বেশ ভালোভাবেই সাজানো গোছানো। কি গো কাকা, আমার মাংসের চপের গন্ধে আমরা যে একেবারে দোকান পর্যন্ত চলে এলাম গো। দাও দেখি 3খানা গরম গরম মাংসের চপ। কিছুক্ষণ পর ভোলানাথ কাকা তিনজনের হাতে গরম গরম মাংসের চপ এগিয়ে দিলেন। প্রথমে সঞ্জয় চপটা মুখে নিল, তারপর বাকিরাও। মাংসের চপ মুখে যেতেই ওদের চোখে মুখে যেন এক শান্তির ছাপ ফুটে উঠল। আর তখনই সঞ্জয় হেসে বলে উঠল, আহ কাকা, এমন মাংসের চপ তো আগে কখনো খাইনি গো। দারুণ স্বাদ হয়েছে গো কাকা, দারুণ। সঞ্জয়ের প্রশংসাসূচক কথায় ভোলানাথ কাকা মৃদু হাসি দিয়ে সাড়া দিলেন।
মেলায় ঘুরে বেড়ানো আর চপের দোকানে আড্ডা দিতে দিতে রাত 9টা পেরিয়ে গেছে, তাকেও টেরই পায়নি। হঠাৎ তা মনে পড়তেই মাধব বলল, আরে রাত 9টা যে পেরিয়ে গেছে, মেলায় যে যাওয়ার কথা কি তোরা ভুলে গেছিস? হ্যাঁ, ঠিক বলেছিস, ভুলেই গিয়েছিলাম। রাতও বেশ হয়ে এসেছে। চল এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তারা তিনজনেই বেঞ্চ থেকে উঠবে সেই সময় আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। তাদের মুখ একদম শুকিয়ে গেল। রাতও হয়েছে, সেই সময় আবার বৃষ্টি নামলো। এই কি কাণ্ড! এ যে বৃষ্টি শুরু হয়ে গেল রে! এই বৃষ্টির মাঝে তো আর যাওয়া যাবে না। ইয়ার করা, এখানেই কিছুক্ষণ অপেক্ষা করি। যদি না থামে তাহলে এই বৃষ্টির মাঝেই হাঁটা শুরু করতে হবে। তারা তেলে ভাজার দোকানে বসেই অপেক্ষা করতে লাগলো। এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। দীর্ঘ সময় দোকানে কাটিয়ে দেওয়ার পর অবশেষে বৃষ্টির গতি কিছুটা কমে এল। তবে এখন রাত আনুমানিক 11টা। বৃষ্টি একটু থামতেই সঞ্জয় বলে উঠল, ওই যে দেখ, বৃষ্টির গতি থেমে গেছে। এবার চল যাওয়া যাক। পুরো থামার অপেক্ষা করলে তো এখানেই রাত কাটিয়ে দিতে হবে। ওইদিকে বউ ছেলেমেয়েরা হয়তো চিন্তায় আছে। হ্যাঁ রে, চল। তবে মনে হয় না এই সময় আর গাড়ি পাওয়া যাবে। এই কথা বলেই দুশ্চিন্তা আর হতাশা নিয়ে তারা মেলা থেকে বেরিয়ে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলো। এরই মাঝে বৃষ্টি একেবারে থেমে গেছে। হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছলো সেই বৃদ্ধ চায়ের দোকানের সামনে। দোকানটা এখন বন্ধ। ঠিক তখনই তাদের চোখে পড়ল একজন ভ্যানওয়ালা। সামনে থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আরে ওই যে দেখ, একজন ভ্যানওয়ালা এদিকে আসছে। আরে বা, হ্যাঁ ওই তো দেখতে পেয়েছি। তাদের কথা বলার মাঝখানে ভ্যানওয়ালাটি একেবারে সামনে এসে দাঁড়ালো। তার মুখে একটুও হাসি নেই, একটা গম্ভীর চেহারা। এমন মুখ দেখে তারা কিছুটা অস্বস্তি বোধ করলেও তাদের মধ্যে মাধব বলে উঠল, কাকা, বলছিলাম নন্দীপাড়া যাবেন? উঠে পড়ুন। তার কথা বলার ধরনটা কেমন যেন ছিল। তবে এই রাতে আর কোনো গাড়ি পাওয়া যাবে বলে মনে হলো না। সেই কারণে সকলে একবার একে অপরের দিকে তাকিয়ে ভ্যানে উঠে পড়ল। ভ্যানওয়ালা ভ্যান চালিয়ে গ্রামের পথ ধরে এগোতে লাগলো। চারিদিকে অন্ধকার, দুই পাশে সারি সারি তাল গাছ, আর দূর থেকে ভেসে আসছে ঘন ঘন শিয়ালের ডাক। বলছি বিভাস, এই ভ্যানওয়ালাটা কেমন যেন না? দেখছিস কেমন গম্ভীর ভাবে কথা বলছে? আরে সে যেমনই হোক না কেন, আমরা যদি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি সেটাই বড় কথা। তাদের কথাবার্তার মাঝেই হঠাৎ ঝমঝম করে আবার মুষলধারে বৃষ্টি নামল। দূরে কোথাও বাজ পড়ার শব্দও শোনা গেল। রাস্তা একেবারে জলে থই থই করে উঠল। ভ্যান যেন এবার আর ঠিকভাবে এগোতেই চাইছে না। চাকাগুলো বারবার কাদায় আটকে যাচ্ছে। ঠিক সেই সময় ভ্যানওয়ালাটি ভ্যান থামিয়ে দিল। কি হলো কাকা, হঠাৎ ভ্যান থামালেন কেন? আর এগোনো সম্ভব নয়, ভ্যান কাদায় আটকে যাচ্ছে। এই প্রবল বৃষ্টির মধ্যে আমি আর সামনে যাব না, আপনাদের এখানেই নামতে হবে। ভ্যানওয়ালার কথা শুনে তারা আর কেউ কিছু বলল না। চুপচাপ তার হাতে ভাড়ার টাকা দিয়ে তিনজনই বৃষ্টির মধ্যে অন্ধকার গ্রামের পথ ধরে হাঁটতে লাগলো। কি যে বিপদে পড়লাম! এই বৃষ্টির মধ্যে এখন কোথায় গিয়ে আশ্রয় নেব? আশপাশে তো কিছুই দেখা যাচ্ছে না। ঠিকই বলছিস, চারিদিকেই তো ঘোর অন্ধকার। চিন্তিত মুখে তারা গ্রামের আধার পথ ধরে হাঁটতে লাগলো। হঠাৎ সঞ্জয় চোখ পড়ল সামনে একটি ফাঁকা জায়গার দিকে। সেখানে বেশ খানিকটা স্থান জুড়ে আলো জ্বলছে। দেখে মনে হলো যেন ওটা কোনো হোটেল। ঠিক তখনই সঞ্জয় বলে উঠল, আরে ওই যে দেখ, সামনে আলো জ্বলছে, মনে হচ্ছে একটা হোটেল রে। হ্যাঁ রে, তাই তো দেখছি। এই দেরি না করে চল, তাড়াতাড়ি ওদিকে যাই, ওখানে গিয়ে একটু সময় কাটানো যাবে। তাই বলে তারা তিনজন দ্রুত পা চালিয়ে হোটেলটির ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই দেখতে পেল একজন ব্যক্তি একটি চেয়ারে বসে আছেন। সামনে একটি কাঠের টেবিল রাখা। দেখেই বোঝা যায় তিনিই সম্ভবত হোটেলটির মালিক। তার পাশেই দাঁড়িয়ে আছে আর একজন, কাঁধে গামছা, বোধহয় হোটেলের কোনো কর্মচারী। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি ছিল হোটেলটির সামনের দেওয়ালে ঝোলানো ছিল একটি বড় মাপের ঘড়ি।
বিভাস একটু এগিয়ে গিয়ে মালিকের দিকে তাকিয়ে বলল, কাকু, আমরা বৃষ্টিতে অনেকটাই ভিজে গেছি। দূর থেকে আপনার দোকানটা দেখতে পেয়ে তাড়াতাড়ি চলে এলাম এখানে। আমরা কি কিছুক্ষণ এখানে আশ্রয় নিতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আপনারা বসে পড়ুন। এই রামলাল, বাবুদের জন্য গরম গরম কচুরি নিয়ে আয়। জি মালিক, এখনই দিচ্ছি। হোটেল মালিকের কথায় সাড়া দিয়ে রামলাল ভেতরে চলে গেল গরম গরম কচুরি আনতে। এদিকে তারা তিনজন হোটেলের একপাশে সাজানো একটি টেবিলে গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যেই রামলাল ফিরে এসে তাদের সামনে 3টি প্লেটে কচুরি পরিবেশন করল। তারপর মুখে হাসি নিয়ে বলল, নিন বাবুরা, খাওয়া শুরু করুন। এটা আমাদের হোটেলের বিশেষত্ব, খুবই সুস্বাদু একটি খাবার। নিন। তাই বুঝি, তবে তো এখনই সব শেষ করে দিতে হবে। কিরে নে, তোরাও খেতে শুরু করে দে, আমার তো বেশ খিদা পেয়েছে রে। এই কথা বলেই তারা সবাই খেতে শুরু করলো। হোটেলের মালিক এক দৃষ্টিতে চুপচাপ বসে তাদের দিকে তাকিয়ে আছে। বাইরে এখনো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর কাছাকাছি কোথাও থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এই সময়ের মধ্যেই তারা তিনজন কচুরি খাওয়া শেষ করে ফেলল। আর ঠিক তখনই ঘড়ি থেকে ভেসে উঠল স্পষ্ট কাঁটার শব্দ, টিকটিক করে। টিকটিক করে ঘড়ির কাঁটা জানান দিল তখন ঠিক রাত 12টা। সেই সময় হোটেল মালিকটি তার জায়গা থেকে উঠে সঞ্জয়, মাধব ও বিভাসের টেবিলের পাশে এসে দাঁড়াল আর বলে উঠল, বাবুরা, এখন অনেক রাত হয়ে গেছে, এই জায়গাটা তেমন একটা নিরাপদ নয়, তাই আর বেশিক্ষণ দোকান খোলা রাখা যাবে না। দুঃখিত, আপনাদের এখান থেকে চলে যেতে হবে। হোটেল মালিকের মুখে এমন কথা শুনে তারা খুব হতাশ হয়ে পড়ল। সবাই মনে মনে ভেবেছিল, বাইরে এমন বৃষ্টি, এত রাতে আর কোনো গাড়িও মিলবে না, এই হোটেলটাতেই রাতটা কাটিয়ে দেবে। কিন্তু মালিকের কথায় সেই আশাটুকু আর পূরণ হলো না। আচ্ছা ঠিক আছে, তবুও এইটুকু সময় আশ্রয় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কাকু। এই কথা বলেই তারা হোটেল থেকে বেরিয়ে আবার গ্রামের আঁকাবাঁকা পথ ধরে হাঁটতে শুরু করল। হোটেলটা পেরিয়ে তারা এখনও তেমন একটা দূর এগোয়নি। ঠিক তখনই বিভাস হঠাৎ রাস্তার দিকে তাকিয়ে থেমে গেল। এই যা, মেলা থেকে কেনা জিনিসগুলো তো হোটেলেই ফেলে এসেছি। ভাগ্যিস এখনো বেশি দূর আসেনি। চল চল, তাড়াতাড়ি ফিরে গিয়ে ওগুলো নিয়ে আসি। হ্যাঁ রে, চল, দেরি না করে এখনই নিয়ে আসা যাক। তারা দেরি না করে আবার হোটেলের দিকে হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে পৌঁছলো সেই জায়গাটায়, কিন্তু অবাক হয়ে দেখল হোটেলটি আর সেখানে নেই। চারপাশ অন্ধকার, ফাঁকা এক নির্জন জায়গায় পরিণত হয়েছে। দূরে দূরে শিয়ালের হুক্কা হওয়া ডাক আর বৃষ্টির ঝমঝম শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না। এ কি, হোটেলটা গেল কোথায়? একটু আগেই তো এখানে ছিল। ওদের সবার মুখ তখন শুকিয়ে গেছে, ভেতরে ভেতরে ছড়িয়ে পড়েছে এক অজানা আতঙ্ক। ঠিক সেই মুহূর্তেই মাধবের চোখে পড়ল জায়গাটার এক কোণে 3জন লোক বসে কি যেন খাচ্ছে। অন্ধকার এতটা ঘন যে ঠিকমতো চেহারাটা বোঝাই যাচ্ছে না। আরে দেখ তো, ওখানে যেন কেউ বসে কিছু একটা খাচ্ছে। চল কাছে গিয়ে দেখি। এই কথা বলেই 3জন ধীরে ধীরে এগিয়ে গেল সেই দিকটা। কিন্তু তারা সামনে যা দেখলো তাদের সবার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। 3টি ভয়ঙ্কর পিশাচ মাটিতে বসে হাড়গোড় চিবিয়ে খাচ্ছে। তাদের রূপ ছিল অতি বীভৎস, চেহারা কালো, বিকৃত মুখ থেকে লম্বা জিভ ঝুলে পড়ছে, আর চোখ দুটো জ্বলজ্বল করছে আগুনের মতো। ওরে বাবা, এই যে পিশাচের দল! আরে চুপ কর, চুপ, চল এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, এক মুহূর্ত দেরি করা যাবে না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পিশাচগুলো হঠাৎ খিলখিল করে হেসে উঠল। তাদের ভয়ঙ্কর চোখে ছিল রক্তক্ষেকো উন্মাদনা। তারা 3 বন্ধুর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। মনে হচ্ছিল এই বুঝে ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে ফেলবে শরীরের চামড়া মাংস। ওরে বাবা, এ যে আমার দিকে তাকিয়ে আছে রে, এখন আর আমাদের বাঁচবার কোনো পথ নেই। এই কথা শেষ হতে না হতেই
পিশাচগুলো ভয়ানক শব্দ করতে করতে তাদের দিকে তেড়ে আসে। তাদের মুখে ক্ষুধার্ত হিংস্রতা আর চোখে জ্বলছিল নরকের আগুন। ঠিক সেই মুহূর্তে ঘটল এক অদ্ভুত ঘটনা। সামনের বাতাস হঠাৎ ঘূর্ণির মতো ঘুরে উঠল, চারপাশে ছড়িয়ে পড়ল ঘন ধোঁয়াশা, আর সেই ধোঁয়ার মধ্য থেকে ধীরে ধীরে আবির্ভূত হলো সেই হোটেলের মালিক ও তার পাশে দাঁড়িয়ে থাকা রামলাল। দুইজনের পেটে গভীর ছুরির আঘাতের দাগ। দেখতে একদম অদ্ভুত। এই দৃশ্য দেখে তিন বন্ধু একদম থ হয়ে গেল। কিছু বলার ভাষা হারিয়ে ফেললো তারা। চলে যা, চলে যা বলছি। আমি থাকতে তোরা কারো কোনো ক্ষতি করতে পারবি না। মালিক অবয়বের মুখে এমন কথা শুনেই পিশাচ দলগুলো এক ভয়ানক গর্জন করে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এ কি আপনার কথায় পিশাচের দলগুলো তো হঠাৎ করে উধাও হয়ে গেল। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আর আপনার এই রকম অবস্থা কেন? আমার এই অবস্থা কেন জানতে চাস তোরা? তবে শোন, আজ থেকে ঠিক 7 বছর আগে এখানে আমার একটি হোটেল ছিল। একদিন রাতে এই 3 জন, যারা এখন পিশাচের রূপ নিয়ে এসেছে, তখন ছিল তারা ডাকাত। ওরা এই গ্রামে ডাকাতি করতে এসেছিল। আমি সেদিন হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিলাম, আর তাদের দেখতে পেয়ে গ্রামের মানুষের হাতে ধরিয়ে দিই। গ্রামের লোকজন তখন তাদের গণধোলাই দিয়ে ছেড়ে দেয়। কিন্তু ঠিক তার পরের রাতেই এই 3 জন আমার হোটেলে এসে আমাকে আর আমার কর্মচারী রামলালকে নির্মমভাবে খুন করে পালিয়ে যায়। তারপর থেকে আমি আত্মার রূপে ফিরে এসেছি, আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তবে এই 3 জন আবার ফিরে এসেছে পিশাচের রূপে, আর আমি সেই রাত থেকে নিরন্তর চেষ্টা করে চলেছি যেন কোনো নিরীহ মানুষের প্রাণ এদের হাতে না যায়। আমি সবাইকে আগেই সতর্ক করি, আগেই রক্ষা করি। পুরো ঘটনা শুনে অবয়ব দুটির সামনে দাঁড়িয়ে থাকা 3 জনের চোখ জলে ছলছল করে উঠল। 2 জন নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছিল সেই নির্মম ডাকাতেরা, আর আজ মৃত্যুর পরেও সেই হোটেল মালিক আত্মার রূপে ফিরে এসে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে অসহায় মানুষদের। মাধব আর চুপ থাকতে পারল না। চোখ ভেজা গলায় সে বলে উঠল, আপনি একজন মহান আত্মা। মৃত্যুর পরেও আপনি যেভাবে সকলকে রক্ষা করে যাচ্ছেন তা সত্যি অতুলনীয়। আর দেরি করিস না, তাড়াতাড়ি এখান থেকে সরে যা। মৃত্যুর আগেই আমি কিছু বিশেষ মন্ত্র সাধনায় দীক্ষিত হয়েছিলাম। সেই শক্তির জোরেই ওদের কিছুক্ষণের জন্য সরিয়ে রাখতে পেরেছি। কিন্তু মনে রাখ, ওরা আবার ফিরে আসবে। চলে যা, পালা এখান থেকে, এখনই পালা। এই কথা বলতে বলতেই ধোঁয়ার ঘূর্ণিতে মিলিয়ে গেল 2 অবয়ব। সঞ্জয়, মাধব আর বিভাস ভয়ে কাঁপতে কাঁপতে দ্রুত গ্রামে ফিরে গেল। তারা জানতো সেই রাত আর কখনো ভুলতে পারবে না। আজও রাতে কেউ যদি সেই পথ দিয়ে হাঁটে, হঠাৎ কানে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠ, চলে যা, এখনই চলে যা।